হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি লক্ষ্মণ দাস। আজকে আমি তোমাদের এইচএস ফিলোসফি লজিক বচন অধ্যায় পার্ট 1 নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু এই বচন অধ্যায়টা খুবই গুরুত্ব সহকারে বুঝবে, কারণ হচ্ছে এই অধ্যায়টা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু এইচএস এর লজিকের কোনো কিছু বুঝতে পারবে না। এই জন্য তোমাদের বচন অধ্যায়ের ভিতটা আগে শক্ত করতে হবে। আর এই ভিতটা যদি শক্ত করতে চাও তাহলে আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত ভিডিওগুলো কিন্তু ফলো করতে হবে। ফলো করার পর এই ভিডিওগুলো দেখে এগুলোকে নোট করতে হবে খাতাতে। নোট করার পর আবার সেগুলো পড়তে হবে। পড়ে তারপর যদি কোনো অসুবিধা হয় তাহলে আবার পুনরায় ভিডিওগুলো দেখতে হবে। তাহলে দেখবা আস্তে আস্তে এইচএস এর লজিকগুলো বুঝতে পারবে, নয়তো কিন্তু বুঝতে পারবে না। বেশ, তাহলে এখন শুরু করা যাক। কি বল অধ্যায় নাম? বচন। তাহলে এই বচন জিনিসটা কি, তাই তো? তাহলে বচন জিনিসটা কি? দুটি পদের কোনো সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে। এখানে বলছে দুটো পদ। দুটো পদ বলতে এখানে উদ্দেশ্য আর বিধপদকে নির্দেশ করবে। কি বলছে? দুটো পদের কোনো সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে। স্বীকৃতি মানে স্বীকার করা, বা অস্বীকৃতি মানে হচ্ছে অস্বীকার করা হয়, তখন তাকে বচন বলা হবে। দুটো পদ থাকবে, দুটো পদের মধ্যে যখন কোনো একটা সম্বন্ধ হবে এবং সম্বন্ধের মধ্যে সেটা যদি কখনো স্বীকার করা হয়, কখনো বা অস্বীকার করা হয়, তাহলে সেই সম্বন্ধকে কি বলবো? বচন বলবো। তাহলে যেমন আমি একটা উদাহরণ নেই, দেখো, সকল মানুষ হয় মরণশীল জীব, তাই তো? তাহলে এখানে একটা পদ আর এটা একটা পদ। এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধপদ, এটা সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, মনে করো এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। তাহলে কি হচ্ছে? দুটি পদের কোনো সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতি মানে হচ্ছে স্বীকার করা বা অস্বীকার করাকে বচন বলছে। দুটি পদ, এখানে উদ্দেশ্য আর বিধপদ, সাবজেক্ট প্রেডিকেট, এর মধ্যে যে স্বীকার করা হচ্ছে, কখনো স্বীকার করা হবে, কোনোটা আবার অস্বীকার করা হবে, তখন সেই পদকে সেই সম্বন্ধকে কি বলবো? বচন বলবো। তাহলে এখন কি বলছে? সকল মানুষ হয় মননশীল জীব। সকল মানুষ হয় মননশীল জীব, তাই তো? তাহলে কি মানুষ উদ্দেশ্য পদটা মরণশীল জীব পদে কি স্বীকার করা হচ্ছে, তার জন্য সেই সম্বন্ধে কি বলছে? বচন। আরেকটা কি উদাহরণ নিচ্ছি, কোনো মানুষ নয় অমর। তাহলে কি? এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয়। তাহলে এখানে কি বলছে? উদ্দেশ্য মানুষ পদটা অমর পদকে কি করছে? অস্বীকার করা হচ্ছে, তাই না? তাহলে কি বলছে? কোনো মানুষ নয় অমর, এই যে অস্বীকার করা হচ্ছে, তার মধ্যে যে একটা সম্বন্ধ হচ্ছে, সেই সম্বন্ধকে বলছে কি? বচন। আবার দেখো কি বলছে? দুটি পদের কোনো সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বচন বলে, তাই তো? দুটো পদ কি? উদ্দেশ্য বিধেয় পদ, এটা উদ্দেশ্য বিধেয় পদ। এটা কি হচ্ছে? স্বীকার করা হয়েছে, এটা কি হচ্ছে? অস্বীকার করা হয়েছে, তাই না? তাহলে এই যে একটা সম্বন্ধ হচ্ছে দুটো পদের মধ্যে, সেই সম্বন্ধকেই বলা হচ্ছে বচন। হলো ক্লিয়ার? ওকে, বচন গেল। এবার হচ্ছে বচনের প্রকারভেদ, তাই তো? বচনের প্রকারভেদ। বচনকে দু ভাগে ভাগ করা হয়েছে। একটা কি? নিরপেক্ষ বচন, নিরপেক্ষ বচন, আর একটা কি? অনিরপেক্ষ বচন, অনিরপেক্ষ বচন। হলো? কি বললাম? একটা হচ্ছে নিরপেক্ষ বচন, আর একটা হচ্ছে কি? অনিরপেক্ষ বচন। বচনকে আমরা কভাবে ভাগ করলাম? দু ভাগ করলাম। হচ্ছে একটা নিরপেক্ষ বচন, একটা হচ্ছে কি? অনিরপেক্ষ বচন। ওকে, এবার নিরপেক্ষ বচন কাকে বলবো, অনিরপেক্ষ বচন কাকে হলো? নিরপেক্ষ বচন কাকে হলো প্রথমে আগে বুঝি। দেখো, অন্য কোনো
শর্তের ওপর নির্ভরশীল না হয়ে যে বচনের বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে কি বলবো? নিরপেক্ষ বচন বলে। কি বললাম? অন্য কোনো শর্তের উপর নির্ভরশীল না হয়ে যে বচনের বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে কি বলবো? নিরপেক্ষ বচন বলবো। ঠিক আছে? যেমন দেখো, ঘাস হয় সবুজ, ঘাস হয় সবুজ হলো, ঘাস হয় সবুজ। তারপর আরেকটা উদাহরণ নেই, 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল জীব হলো। তা দেখো, বুঝো সংজ্ঞাটা। অন্য কোনো শর্তের ওপর নির্ভরশীল না হয়ে, মানে কোনো শর্তের ওপর নির্ভরশীল না হয়ে যে বচনে বিধ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে নিরপেক্ষ বচন বলে। দেখো এখানে উদ্দেশ্যকে, ঘাস হচ্ছে উদ্দেশ্য আর সবুজ হচ্ছে বিধ, তাই তো? এটাও তাই, উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং মনশীল জীব হচ্ছে বিধ। তাহলে কি বলছে? অন্য কোনো শর্তের ওপর নির্ভরশীল না হয়ে, কোনো শর্তের ওপর নির্ভর করবে না। ঠিক আছে? তারপর কি বলছে? যে বচনে বিধ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। এখানে স্বীকার করা হয়েছে, এটাও স্বীকার করা হয়েছে, আবার কোনোটা অস্বীকারও করতে হবে, কোনো মানুষ নয় অমর, এটাও অস্বীকার করা হচ্ছে। সেই বচন কি বলো? নিরপেক্ষ বচন বলে। দেখো, ঘাস হয় সবুজ, এটা কোনো শর্তের উপর নির্ভরশীল করছে না। আমরা জানি প্রত্যেকে যে ঘাস সবুজই হয়, তাই না? তাহলে এটা কোনো শর্তের উপর নির্ভরশীল করছে না। নির্ভরশীল না করছে না। তারপর কি হচ্ছে? বিধ উদ্দেশ্য সম্পর্কে স্বীকার করা হচ্ছে। এটাও তাই, বিধ উদ্দেশ্য সম্পর্কে স্বীকার করা হচ্ছে। তাহলে সেই বচনকে আমরা কি বলবো? নিরপেক্ষ বচন বলবো। এটাও দেখো, সকল মানুষ হয় মনশীল জীব, এটাও কিন্তু কোনো শর্তের উপর নির্ভরশীল করছে না, যে শর্ত থাকছে যে মানুষ মরবে না। ঠিক আছে? প্রত্যেক মানুষই মরবে। তাহলে এটাও কোনো শর্তের উপর নির্ভরশীল করছে না যে সকল মানুষ হয় মনশীল জীব। আবার একটা, কোনো মানুষ নয় অমর, এটা কোনো শর্তের উপর নির্ভরশীল করছে না, কারণ আমরা জানি প্রত্যেক মানুষই মরতে হবে, তার জন্য কোনো মানুষই নয় অমর। ওকে? তাহলে বোঝা গেল নিরপেক্ষ বচন কাকে বলে। এবার অনিরপেক্ষ বচন কাকে বলে দেখো। কোনো শর্তের ওপর নির্ভরশীল হয়ে যে বচনের বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে কি বলে? অনিরপেক্ষ বচন বলা হয়। ঠিক আছে? কি বললাম? কোনো শর্তের উপর নির্ভরশীল হয়ে যে বচনে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তখন তাকে অনিরপেক্ষ বচন বলে। এটা কি বলেছে? শর্তের উপর নির্ভরশীল হবে না। আর এখানে কি বলছে? শর্তের উপর নির্ভরশীল হবে। দেখো কিরকম শর্তের উপর নির্ভরশীল হয়ে হচ্ছে।
যেমন একটা উদাহরণ দিচ্ছি, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। হলো? কি বললাম? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, তাই তো? এটা থেকে কি বলো, আগে সময়টা বুঝে নাও। কোনো শর্তের উপর নির্ভরশীল হয়ে, আর এখানে কি কোনো শর্তের উপর নির্ভরশীল না হয়ে। তার আমরা জানি ঘাস হয় সবুজ, এটা কোনো শর্তের উপর নির্ভরশীল না হয়ে কিন্তু আমরা বলছি, ঠিক আছে? আর এটা কি কোনো শর্তের উপর নির্ভরশীল হয়ে। শর্ত কি? যদি বৃষ্টি হয়। শর্তটা কি? যদি বৃষ্টি হয়, ঠিক আছে, তাহলে মাটি ভিজবে। তাহলে এখানে শর্তের উল্লেখ করছে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজছে। তাহলে এটা হচ্ছে অনিরপেক্ষ বচন। আর এটা কি কোনো শর্তের উপর নির্ভরশীল হচ্ছে না। দেখো, ঘাস হয় সবুজ, আমরা সবাই জানি ঘাস হয় সবুজ। সকল মানুষ হয় মননশীল জীব, কোনো মানুষ নয় অমর। এগুলো হচ্ছে কি, এই বচনগুলো কি নিরপেক্ষ বচন, কারণ এগুলোতে কি হচ্ছে, কোনো শর্তের উপর নির্ভরশীল হচ্ছে না। আর এই অনিরপেক্ষ বচনে কি হচ্ছে, শর্তের উপর নির্ভরশীল হচ্ছে, তাই না? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, কারণ বৃষ্টির উপর নির্ভর করছে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। তাহলে এই বচনগুলোর মধ্যে কি শর্ত নির্ভর করছে, তার জন্য এই বচনকে অনিরপেক্ষ বচন বলে। আরেকটা উদাহরণ নিচ্ছি, যদি রাম আসে তাহলে শ্যাম যাবে। তাহলে কি এটার উদাহরণে কি আসছে, রামের উপর নির্ভর করছে, তাহলে শ্যাম যাবে। এটা একটা শর্ত। যদি রাম আসে তাহলে শ্যাম যাবে। উদাহরণটা লিখি, যদি রাম আসে তাহলে শ্যাম যাবে, ঠিক আছে? তাই শর্ত উপর নির্ভর করছে। যদি রাম আসে তাহলে শ্যাম যাবে, রামের উপর নির্ভর করছে। যদি রাম আসে তাহলে শ্যাম যাবে। তাহলে এই সব বচনগুলোকে কি বলবো আমরা, অনিরপেক্ষ বচন বলবো। আরেকবার ক্লিয়ার করে নাও। দেখো, নিরপেক্ষ বচন আমরা সেই বচনকে বলবো যেগুলো শর্তের উপর নির্ভরশীল হবে না, হবে, ঠিক আছে? নির্ভরশীল হবে না, সেই বচনকে আমরা নিরপেক্ষ বচন বলবো। যেমন ঘাস সবুজ, আমরা প্রত্যেকে জানি ঘাস সবুজ। আর অনিরপেক্ষ বচন কোনগুলাকে বলবো, সেই বচনগুলাকেই বলবো যেই সব বচনগুলো কি কোনো শর্তের উপর নির্ভরশীল হয়, মানে কোনো কিছু না কোনো কিছুর শর্তের উল্লেখ থাকবে। যেমন যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এখানে বৃষ্টি হওয়ার উপর নির্ভরশীল করছে, তাহলে মাটি ভিজবে। যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। ওকে, তাহলে এগুলোতে কি শর্তের উল্লেখ থাকছে, তার জন্য এই বচনগুলো কি বলছে, অনিরপেক্ষ বচন বলছে। ক্লিয়ার? বেশ, পরে যাচ্ছি। এই পরের প্রশ্ন হচ্ছে, একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ? ঠিক আছে, কি বললাম, একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ। দেখো, নিরপেক্ষ বচন কোনটাও চেয়েছিলাম, বলেছিলাম যে কোনো শর্তের উপর নির্ভরশীল না হয়ে। তাহলে কি, দেখো, সকল মানুষ হয় মরণশীল জীব, তাই তো? তাহলে নিরপেক্ষ বচন সেই বচনকে বলা হয়েছিল যে কোনো শর্তের উপর নির্ভরশীল না হয়ে যে বচন বিধ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, তখন সেই বচনকে নিরপেক্ষ বচন বলে। তাহলে এটা কি কোনো শর্তের উপর নির্ভরশীল হচ্ছে না, সকল মানুষ হয় মননশীল জীব। এটা একটা নিরপেক্ষ বচন উদাহরণ নিলাম। তাহলে কি প্রশ্নটা বলছি যে একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ এবং কি কি, তা দেখো। একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। তাহলে কয়টা অংশ হচ্ছে, চারটে অংশ হচ্ছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অংশ হচ্ছে। ঠিক আছে, এই অংশটার নাম কি, এই অংশটার নাম কি, এই অংশটার নাম কি, এই অংশটার নাম কি, প্রত্যেকটা অংশই কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো, এই অংশটির নাম হচ্ছে পরিমাণক। পরিমাণক, কি বললাম, পরিমাণক। ওকে, পরে হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য 1 নম্বর হচ্ছে পরিমাণক, 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য, 3 নম্বর হচ্ছে
সংযোজক, সংযোজক। তারপর 4 নম্বর কি? বিধেয়, বিধেয়। ওকে, তাহলে একটা নিরপেক্ষ বচনে কয়টা অংশ পেলাম আমরা? 4টে অংশ পেলাম, তাই তো। পরিমাণক পেলাম, উদ্দেশ্য পেলাম, সংযোগ পেলাম, বিধেয় পেলাম। সকলটা হচ্ছে পরিমাণক, মানুষটা হচ্ছে উদ্দেশ্য, হয়টা হচ্ছে সংযোজক, আর মননশীল জীবটা হচ্ছে কি? বিধেয়। তাহলে এইটা কিন্তু পরীক্ষাতে তোমাদের কোশ্চেন আসে যে একটি নিরপেক্ষ বচনে কয়টি অংশ ও কি কি। ঠিক আছে, তখন বলবে 4টি অংশ। কি কি? সেগুলো হচ্ছে পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। এখানে কিন্তু বুঝার মূল কিন্তু। ঠিক আছে, তারপর দেখো গেল নিরপেক্ষ বচনের কয়টি অংশ। এবার প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ বচন কয় প্রকার? নিরপেক্ষ বচনের প্রকারভেদ, অংশ গেল। এবার নিরপেক্ষ বচনের প্রকারভেদ। দেখো নিরপেক্ষ বচনের প্রকারভেদ হচ্ছে 4টে। ঠিক আছে, একটা হচ্ছে এ বচন, এখন আপাতত এ বচন মনে রাখো, ই বচন মনে রাখো। ঠিক আছে, তারপর মনে রাখো আই বচন, একটা হচ্ছে কি? ও বচন। আপাতত এটুকটাই মনে রাখো, পরে নাম আছে। ঠিক আছে, একে বলে সামান্য সদর্থক এ বচন, একে বলে সামান্য নঞ্চর্থক ই বচন, একে বলে বিশেষ সদর্থক আই বচন, এটাকে বলে বিশেষ নঞ্চর্থক ও বচন। ঠিক আছে, এখন আপাতত তোমরা এ বচন, ই বচন, আই বচন, ও বচন, এই 4টা নাম রাখো মনে, তাহলে হবে। এখন অত বড় নামটা রাখতে হবে না, এর পরের ভিডিও যখন করবো তখনকার ওই নামটা আমি বলবো যে সামান্য শর্তক এ বচন কাকে বলে, সামান্য নঞ্চর্থক ই বচন কাকে বলে, বিশেষ শর্তক আই বচন কাকে বলে, বিশেষ নঞ্চর্থক ও বচন কাকে বলে। পরের পাঠে আমি তখনকার সেই ভিডিওতে বলবো। ঠিক আছে, এখন আপাতত মনে রাখো যে এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। ওকে, দেখো খুব গুরুত্ব সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, এবার তোমাদের এই যে এ বচন লিখতে হলে কি করতে হবে, ই বচন লিখতে হলে কি করতে হবে, আই বচন লিখতে হলে কি করতে হবে, ও বচন লিখতে হলে কি করতে হবে, এখন তোমাদের এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটা তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু লজিক কিছুতেই শিখতে পারবে না। দেখো প্রথম হচ্ছে এ বচন লিখতে হলে আমাকে কি কি করতে হবে। দেখো এ বচন লিখতে হলে প্রথমে কি লিখবো? সকল লিখবো। ঠিক আছে, এ বচন লিখতে হলে কি লিখবো? প্রথমে সকল লিখবো এবং উদ্দেশ্য ও বিধেয়ের মাঝে কি লিখবো? হয় লিখবো। ওকে, তাহলে কি এ বচন লিখতে হলে প্রথমে কি লিখবো? সকল লিখবো, উদ্দেশ্য ও বিধেয়ের মাঝে কি লিখবো? হয় লিখবো। ওকে, বুঝা হলো? দেখো তাহলে কি দেখছি, যেমন দিচ্ছি আবার সে একই উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল জীব। হলো? তাই কি বললাম যে এই বচন লিখতে হলে প্রথমে কি লিখবো? সকল লিখবো, সকল লিখেছি। উদ্দেশ্য আর বিধেয়ের মাঝে কি লিখেছি? হয় লিখেছি। ওকে, তাহলে কি লিখলাম? এই বচন লিখতে হলে প্রথমে সকল লিখবো, তারপরে উদ্দেশ্য বিধেয়ের মাঝে কি লিখবো? হয় লিখবো। তাহলে এটা কি? এটা হচ্ছে পরিমাণক, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে সংযোজক, আর এটা হচ্ছে কি? বিধেয়। বুঝা গেল? ঠিক আছে, তাহলে কি প্রথমে কি লিখলাম? সকল লিখলাম, উদ্দেশ্য আর বিধেয়ের মাঝে কি লিখলাম? হয় লিখলাম। ওকে, তাহলে এই বচন লিখতে হলে কি লিখবো? প্রথমে সকল লিখবো, তারপর উদ্দেশ্য আর বিধেয়ের মাঝে কি লিখবো? হয় লিখবো। ভালো করে মনে রাখো, এখান থেকে কিন্তু স্টার্ট লজিকে। ওকে, এবার দেখো ই বচন কি লিখবো? ই বচন লিখতে গেলে প্রথমে কি লিখবো? কোনো লিখবো, একটা কোনো লিখবো, কোনো এবং
উদ্দেশ্য ও বিধেয়ের মাঝে নয় লিখব। ওকে, যেমন কি লিখলাম, কোনো মানুষ নয় অমর। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে সংযোজক, পরিমাণক, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে সংযোজক, এটা হচ্ছে বিধেয়। তাই কি বললাম যে ই বচন লিখতে গেলে প্রথমে কি লিখবো, কোনো লিখবো, একটা কোনো লিখবো, আর উদ্দেশ্য বিধেয়ের মাঝে কি লিখবো, নয় লিখবো। ওকে, তাই দেখো কোনো লিখেছি প্রথমে, তারপর উদ্দেশ্য মানুষ, অমর হচ্ছে বিধেয়, আর মাঝে কি লিখেছি, নয় লিখেছি। ওকে, ক্লিয়ার? তাহলে কি লিখলাম, ই বচন লিখতে হলে প্রথমে কোনো লিখবো, তারপর উদ্দেশ্য ও বিধেয়ের মাঝে কি, নয় লিখবো। ক্লিয়ার? কোনোটা হচ্ছে পরিমাণক, মানুষটা উদ্দেশ্য, নয় হচ্ছে সংযোজক, অমর হচ্ছে বিধেয়। ক্লিয়ার? এই এ আর ই বচনের ক্ষেত্রে তোমাদের একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে। কি কথা? সেটা হচ্ছে কি, যখন একটি মাত্র বস্তু, ঠিক আছে, একটি মাত্র বস্তু বা একটি নির্দিষ্ট ব্যক্তিকে যখনকার নির্দেশ করবে তখন কি কোনো পরিমাণক ব্যবহার হবে না। আবার কি বলছি দেখো, আমি লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এ আর ই বচনের ক্ষেত্রে একটি মাত্র বস্তু বা একটি নির্দিষ্ট ব্যক্তিকে যখন বোঝানো হবে তখন কি পরিমাণক ব্যবহার হবে। ঠিক আছে, পরিমাণক কি, সকল, হ্যাঁ, এবং কোনো, এই পরিমাণক দুটো ব্যবহার হবে না। তা কোন বচনের ক্ষেত্রে? এ আর ই বচনের ক্ষেত্রে, এ আর ই বচনের ক্ষেত্রে। ওকে, কখন পরিমাণক ব্যবহার হবে না? যখন একটি মাত্র বস্তু, ওকে, এবং একটি নির্দিষ্ট ব্যক্তিকে যখনকার বোঝানো হবে, একটি মাত্র বস্তু বা একটি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হবে তখনকার কি সকল ব্যবহার হবে না, আর কোনো ব্যবহার হবে না। যেমন একটা উদাহরণ নিলে বুঝতে পারবে। ঠিক আছে, কি উদাহরণ? রবীন্দ্রনাথ হন বা হয় বিশ্বকবি। ঠিক আছে, রবীন্দ্রনাথ হন বিশ্বকবি। তাহলে কি এখানে রবীন্দ্রনাথ একটি মাত্র নির্দিষ্ট ব্যক্তিকেই বুঝাচ্ছে, তাই তো, একমাত্র রবীন্দ্রনাথই বিশ্বকবি। রবীন্দ্রনাথ কিন্তু দ্বিতীয় রবীন্দ্রনাথ হয়নি, তার জন্য এখানে কি সকল ব্যবহার হয়নি, তাই তো। এটা কি বচন? এ বচনই তো। এই যে এখানে এ বচনে সকল ব্যবহার হয়েছে, কিন্তু এটা কি একটি মাত্র নির্দিষ্ট কি ব্যক্তিকে বুঝাচ্ছে। যখন একটি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে তখন কি পরিমাণক ব্যবহার হবে না। এখানে সকল রবীন্দ্রনাথ হন বিশ্বকবি এই কথা কিন্তু লেখা যাবে না, কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথ একটাই রবীন্দ্রনাথ ছিল, দ্বিতীয় রবীন্দ্রনাথ আর কখনো হয়নি, তার জন্য এখানে পরিমাণক ব্যবহার হয়নি। ঠিক আছে, তাহলে কি বলছে, এ এবং ই বচনের ক্ষেত্রে একটি মাত্র বস্তু বা একটি নির্দিষ্ট ব্যক্তিকে যখন বোঝানো হবে তখন কি পরিমাণক ব্যবহার হবে না। তাহলে এখানে কখনো সকল ব্যবহার হয়নি। তাহলে এখানে কি রবীন্দ্রনাথ হন বিশ্বকবি। ওকে, বুঝা হলো? ওকে, এবার কি আই বচন। দেখো, আই বচন লিখতে গেলে প্রথমে কোনো
কোনো দুটো কোনো কোনো লিখতে হবে এবং উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝে কি লিখতে হবে? হয় লিখতে হবে। কি লিখলাম? আই বচন লিখতে হলে প্রথমে কোনো কোনো লিখতে হবে এবং উদ্দেশ্য বিধের মাঝে কি লিখতে হবে? হয় লিখতে হবে। উদ্দেশ্য বিধের মাঝে হয় লিখতে হবে। আর কি কি লিখতে হবে? কোনো কোনো লিখতে হবে প্রথমে। তাহলে দেখি একটা উদাহরণ। যেমন কোনো কোনো আম হয় মিষ্ট ফল। ঠিক আছে? তাহলে এই কোনো কোনোটা কি? পরিমাণক। পরিমাণক। আমটা কি? উদ্দেশ্য। হয়টা কি? সংযোজক। আর মিষ্ট ফলটা কি? বিধেয়। তাহলে কি? প্রথমে কোনো কোনো লিখলাম, উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি লিখলাম? হয় লিখলাম, তাই তো? তাহলে আই বচন লিখতে হলে প্রথমে কি লিখবো? কোনো কোনো লিখবো, উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি লিখবো? হয় লিখবো। ক্লিয়ার? কোনো কোনোটা হচ্ছে পরিমাণক, আমটা হচ্ছে উদ্দেশ্য, হয়টা হচ্ছে সংযোজক, আর মিষ্ট ফলটা হচ্ছে বিধেয়। ওকে, বুঝা হলো? এবার ও বচন দেখো। ও বচন লিখতে গেলে প্রথমে কি লিখবো? কোনো কোনো, দুটো কোনো কোনো এবং উদ্দেশ্য ও বিধেয়ের মাঝে নয় লিখব। যেমন দেখো কি? কোনো কোনো আম নয় মিষ্ট ফল। ঠিক আছে? তাকে লিখলাম, প্রথমে কোনো কোনো লিখলাম আর উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি লিখলাম? নয় লিখলাম। ঠিক আছে? তাহলে কোনো কোনোটা কি? পরিমাণক। পরিমাণক, এটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য, এটা নয়টা হচ্ছে সংযোজক, আর এটা হচ্ছে বিধেয়। তাহলে কি করলাম? প্রথমে কোনো কোনো লিখলাম, উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি লিখলাম? নয় লিখলাম। তাহলে ও বচন লিখতে হলে প্রথমে কি লিখবো? কোনো কোনো লিখবো, উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি লিখবো? নয় লিখবো। ওকে, আবার প্রথমতে দেখো একটু যে একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ? চারটি অংশ। কি কি? পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। সকলটা হচ্ছে পরিমাণক, মানুষ হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, মনশীলটা হচ্ছে বিধেয়। ওকে, তাহলে কি বলছে? নিরপেক্ষ বচনের প্রকারভেদ। কয়টি প্রকারভেদ পেয়েছি? চারটা। একটা হচ্ছে এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। এবার এ বচন, ই বচন, আই বচন আর ও বচন এর লিখতে হলে আমাদের কি কি করতে হয়, বা এ বচন, ই বচন, আই বচন, ও বচন দেখতে কিরকম, তাই দেখো সেটা কি। প্রথমে লিখেছি এ বচন। এ বচন লিখতে হলে প্রথমে কি করবো? সকল লিখবো, উদ্দেশ্য ও বিধেয়র মাঝে কি লিখবো? হয় লিখবো। ঠিক আছে? দেখো সকল লিখেছি, তারপর উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি লিখেছি? হয় লিখেছি। ওকে, তারপর ই বচন। ই বচন লিখতে হলে কি লিখবো? প্রথমে কোনো লিখবো, উদ্দেশ্য ও বিধেয়র মাঝে কি লিখবো? নয় লিখবো। প্রথমে তাহলে কোনো লিখেছি, উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি করেছি? নয় লিখেছি। ওকে, তারপর কি? এই এ আর ই এই বচনের ক্ষেত্রে কি? একটি মাত্র বস্তু বা একটি নির্দিষ্ট ব্যক্তিকে যখন বোঝাবে তখন কি? পরিমাণক ব্যবহার হবে না। পরিমাণক কি? সকল এবং কোনো ব্যবহার হবে না। তাহলে কি? রবীন্দ্রনাথ হন বিশ্বকবি। এখানে রবীন্দ্রনাথ একটাই আছে, তার জন্য এখানে সকল ব্যবহার নেই। এটা রবীন্দ্রনাথ একটি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, তার জন্য এখানে সকল ব্যবহার হয়নি। ঠিক আছে? তাহলে রবীন্দ্রনাথ হন বিশ্বকবি, এখানে কোনো পরিমাণক ব্যবহার হয়নি। ওকে, এবার আই বচন। আই বচন লিখতে হলে প্রথমে কি করব? কোনো কোনো লিখবো, তারপরে উদ্দেশ্য ও বিধেয়র মাঝে কি লিখবো? হয় লিখবো। তাহলে কি লিখলাম? প্রথমে কোনো কোনো লিখলাম, তারপর উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি লিখলাম? হয় লিখলাম। ঠিক আছে? তাহলে কি? আই বচন লিখলে কি করতে হচ্ছে? প্রথমে কোনো কোনো লিখতে হচ্ছে, তার উদ্দেশ্য আর বিধেয়র মাঝে কি লিখতে হচ্ছে? হয় লিখতে হচ্ছে। ওকে, তারপর দেখো ও বচন। ও
বহুবচন লিখতে হলে প্রথমে কি লিখবো, কোনো কোনো লিখবো, আর উদ্দেশ্য বিধেয়ের মাঝে কি লিখবো, নয় লিখবো। ঠিক আছে, তাহলে কি প্রথমে কোনো কোনো লিখলাম, তারপর উদ্দেশ্য ও বিধেয়ের মাঝে কি লিখলাম, নয় লিখলাম। কোনো কোনোটা হচ্ছে পরিমাণক, আমটা হচ্ছে উদ্দেশ্য, নয়টা হচ্ছে সংযোজক, মিশ্র ফল হচ্ছে বিধেয়। ওকে, বুঝা গেল? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই।